আচ্ছা, তোমরা যারা অনলাইনে আছো তারা কি অনেক নয়েজ পাচ্ছ নাকি ঠিক আছে? হুম, স্যার আপাতত ঠিক আছে। ক্লাস ছিল জানতাম না তো। কি ক্লাসে না আসলে জানবা কেমনে? স্যার আসছি তো, আমি লাস্ট ক্লাসেও আসছি। স্যাটারডেতে তুমি আসছিলে না? হ্যাঁ স্যার। আজকের ক্লাসের কথা মনে হয় স্যাটারডে 5 বার বলছি, একবার না। তাহলে কই ছিল তুমি? ভয় ছিল ক্লাসে? আবু না স্যার, ঠিক, স্যাটারডে ক্লাসে মনে হয় আজকের ক্লাসের কথা 5 বার বলা হয়েছে, একবার না আরো বেশি। স্যার এখন এখন তাহলে সব এটা তো এরকম। আমার private, এটা আমি জানি। স্যার তাহলে এখন থেকে কি সব এরকম হাইব্রিড করে নিবেন? না, মানডে ক্লাসটা অনলাইনেই হবে। ও আচ্ছা ঠিক আছে। স্যাটারডে আর হচ্ছে টিউসডে, এই দুটো এরকম হাইব্রিড হবে। কি নাম দিছে আবার পোলাপাইন, হাইব্রিড নামটা কে দিছে? হাইব্রিড ক্লাস না স্যার? স্যার টিচাররাই দিছে স্যার, পরে আমরা এটা শুনছি। পরে তোমরা মার্কেটিং করছো তাই তো? হাইব্রিড ক্লাস। ওকে, লাস্ট ক্লাসে কতটুকু পড়াইছিলাম? আমরা তো চার্জ পার্টিকেল স্টার্ট করেছিলাম তাই না? যারা আজকে যেমন এই যে মানুষের তো কখনো ক্লাসে আসে কখনো আসে না এরকম আর কি, ঠিক আছে? ও কি জারিন? ওকে, তুমি সব মানে গুগল ক্লাসরুমে জয়েন দিয়ে সব রেকর্ডিং গুলো দেখো আগের গুলো। ওকে, লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়েছিলাম? ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ, ওই পর্যন্ত মনে পড়া হয়েছিল। লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেওয়া হয়নি, আমি পরে আজকে বাসায় গিয়ে দিয়ে দিব না রেকর্ডিং গুলো। আজকের ক্লাসেরটা পরের ক্লাসে আজকে বসে দিতেই পারবো না, থার্সডেতে সব রেকর্ডিং আপলোড করবো। এই মানডে ক্লাসের আগে পর্যন্ত সব রেকর্ডিং কিন্তু আপলোড করা আছে। আগে যে সব রেকর্ডিং ডিউ ছিল সব রেকর্ডিং দিয়ে দিয়েছি। তাহলে দেখো, আজকে আমরা কথা বলি অরবিটিং চার্জ নিয়ে। এটা লেখা কেমন অনেক ঠিক আছে না? ওটা সেম। আপনি কি বোর্ডের মধ্যে লিখতেছেন? কেন, তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। আপনি বোর্ডের মধ্যে কি লিখতেছেন মানে জিজ্ঞাসা করলাম। অফ করো, কোন কোন লাইটটা অফ করতে অফ করে দাও। এই যে এই লাইটটা অফ করে দাও, এদিকে দেখো কোনটা আছে। তাহলে যেটা বললাম, আমি কিন্তু সবার নোট কপি আপ টু ডেট দেখতে চাই কামিং স্যাটারডে পরের স্যাটারডের মধ্যে, কারণ আজকে আমি চেক করে গিয়ে দেখলাম কারো নোটসেই কোনো কিছু লেখা নেই। এক একজন নতুন কপি নিয়ে আসছে, কেউ এই নিয়ে আসছে, কেউ সেই নিয়ে আসছে, নানা ধরনের কথা। দু একজন ছাড়া, আমি বলছি তো কয়েকজন আছে যাদের এই ক্লাস নোটটা আপ টু ডেট আছে, আর এছাড়া কারোই নেই, ম্যাক্সিমামই নাই। হ্যাঁ দেখছি তোমারটা আছে, সাবমিটটা আছে, আছে। ওকে ওকে, তার মধ্যে যার হ্যান্ড রাইটিং সবচেয়ে সুন্দর তারটা পরে আমি ফটোকপি করে নিব। আমি এডিআর একটা নিয়ে পরে কাজে লাগাই আর কি এটা দিয়ে, কারণ আমার কাছে কিছু লেখা নাই, আমি পড়ানোর সময় লিখি, তারপর স্টুডেন্টদের কাছ থেকে নেই। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা কথা বলতেছিলাম যে যখন একটা মুভিং চার্জ, এই তোমরা যারা একদম লাস্ট বেঞ্চে বসছো তারা কি আমাকে শুনতে পাচ্ছ? কথা শোনা যায় ক্লিয়ারলি? ওকে, তাহলে এখন এটাই ফাইনাল, সবাই ভালো করে শুনে নাও। মানডে ক্লাস যেটা 9 থেকে 10:30 এটা কিন্তু অনলাইনেই হবে, আর টিউসডে ক্লাস আর স্যাটারডে P5 ক্লাস, এই দুইটা ক্লাস অফলাইন মানে অফলাইন হবে। অফলাইন মানে যেরকম হাইব্রিড আর কি। আর স্যাটারডে তো এখান থেকেই করতে হবে। যাদের কাছে P5 এর বই নাই, এরকম কেউ যদি এখানে থেকে থাকো, আজকে যাওয়ার সময় P5 বইগুলো নিয়ে যাও, ঠিক আছে? এই বইগুলি আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস করতেছি, যেমন ইয়ের কাছে নাই, আনানের কাছে নাই, তোমরা দুজনে নিয়ে যাও। অরবিটিং চার্জেস, তার মানে মুভিং চার্জ যখন ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে তখন তার পাথ রিফ্লেক্টেড হয়, বিকজ এখানে একটা ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয়। লাস্ট ক্লাসে আমরা সেই ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড যেটা হয় সেটা কোন ডাইরেকশনে হয় বা ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল সেটা ডেসক্রাইব করেছি, এবং সেই ফোর্স পর্যন্ত আমরা ক্যালকুলেট করেছি যে এই মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো। এবং সেখানে ফাইনালি ফর্মুলাটা কি আসছে? মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে BQV, আর ফর ইলেকট্রন এটা আমরা BeV লিখি। যদি ইলেকট্রন হয় তাহলে এটা লিখি BeV। এখানে এটা হচ্ছে 1.6 × 10⁻⁻⁹, দ্যাট মিন্স এলিমেন্টারি চার্জ। এবং এই ফর্মুলাটা আমরা লাস্ট ক্লাসে মানে লাস্ট চ্যাপ্টারে আমরা যেটা পড়েছি যে কোন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর যে ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয় সেই ম্যাগনেটিক ফোর্স ক্যালকুলেট করার ফর্মুলা কি? BIL,
এবং আমরা কিন্তু লাস্ট ক্লাসে প্রুভ করে দেখাইছি বিআইএল থেকে এটা কিভাবে আসছে। বিআইএল থেকে মানে এফ ইকুয়াল বিআইএল, আবার বলতেছি এফ ইকুয়াল বিকিউবি, দুটো তো সেমই হওয়া উচিত। লাস্ট ক্লাসে কিন্তু আমরা সেটা প্রুভ করে দেখাইছি যে একটা থেকে আরেকটাতে আমরা আসলে কনভার্ট হয়ে আসতে পারি। আজকের কথা হচ্ছে অরবিটিং চার্জেস, মানে সেই চার্জটা যদি ম্যাগনেটিক ফিল্ডে গিয়ে অরবিট করতে থাকে, অরবিট তো করবে বিকজ অফ কি বলে ম্যাগনেটিক ফোর্স, তাই তো? ম্যাগনেটিক ফোর্সের জন্যই তো তার পাথ ডিফ্লেক্টেড হয়। তাহলে এই ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউড যদি অনেক বেশি হয় তাহলে চার্জটা তো ম্যাগনেটিক ফিল্ডে এরকম অরবিটও করতে পারে। তাহলে মনে করো একটা মুভিং চার্জ, দ্যাট মিনস একটা মুভিং ইলেকট্রন একটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে এরকম সার্কুলার পাথে অরবিট করতেছে। তো সেটা কেন করবে? বিকজ ওর উপর ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয়েছে। অবভিয়াসলি ম্যাগনেটিক ফোর্সটা স্ট্রঙ্গার বলে ওটা মোর অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়ে গেছে, তার মানে একদম অরবিট করতেছে। তাহলে যে কোনো একটা অবজেক্ট বা একটা পার্টিকেল যদি সার্কুলারলি মুভ করে তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে টুয়ার্ডস দ্য সেন্টার, যে কারণে তার একটা কনস্ট্যান্ট সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন থাকে। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স তো ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ফোর্স প্রোভাইড করে, ঠিক কিনা আমার কথা? তাহলে এখানে এই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে কে? অবভিয়াসলি ম্যাগনেটিক ফোর্স। তার মানে একটা চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডে গিয়ে অরবিট করতে থাকে, লাইক ইটস আ ম্যাগনেটিক ফিল্ড, ইটস আ ম্যাগনেটিক ফিল্ড, একটা মুভিং চার্জেস ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করার পর এরকম অরবিট করতেছে, সাপোজ একদম এরকম ভাবে সার্কুলার পাথে ডিফ্লেক্টেড হয়ে গেছে। তাহলে মুভিং চার্জটা সার্কুলার পাথে ডিফ্লেক্টেড হয়েছে বিকজ ওর উপর ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয়েছে এবং এই ম্যাগনেটিক ফোর্সটা অনেক বেশি স্ট্রঙ্গার। আমরা লাস্ট ক্লাসের ইকুয়েশন থেকে দেখছি যে ম্যাগনেটিক ফিল্ড কখন স্ট্রঙ্গার হবে? যে ফিল্ডে এন্টার করবে সেই ফিল্ডের ফ্লাক্স ডেনসিটি যদি বেশি হয়, যে চার্জটা মুভিং সেই চার্জের ম্যাগনিটিউড যদি বেশি হয় এবং তার স্পিড যদি বেশি হয় তাহলে ফোর্সও বেশি হবে। আর ফোর্সটা যত বেশি হবে তার পাথ মোর অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হবে এবং এক পর্যায়ে গিয়ে সেরকম সার্কুলার পাথে ঘুরতে থাকবে। তাহলে সে যে সার্কুলার পাথে ঘুরতেছে তাকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে কে? এই ম্যাগনেটিক ফোর্স। তাহলে যে মুভিং চার্জটা এন্টার করেছে তার সেন্ট্রিপিটাল ফোর্সের জেনারেল ফর্মুলা কি হওয়া উচিত? সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল হবে mv স্কয়ার ডিভাইডেড বাই r। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের জেনারেল ফর্মুলা। এখানে এমটা হচ্ছে যে পার্টিকেলটা এন্টার করলো সেই পার্টিকেলটার ম্যাস, আর ভি হচ্ছে পার্টিকেলটার স্পিড, আর আর হচ্ছে যে সার্কুলার পাথে সে ঘুরে গেল সেই সার্কুলার পাথটার রেডিয়াস। তাহলে যেহেতু চার্জটা অরবিট করতেছে তাহলে মাস্ট ওর উপর সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট করতেছে, আর এই সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা mv স্কয়ার বাই r, যেটা আমরা সার্কুলার মোশন চ্যাপ্টারে পড়ে এসেছি। এখন এখানে এই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে কে? লিখে ফেলো সেন্ট্রিপিটাল ফোর্স। The centripetal force is provided by the magnetic force. এই কেসে সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করতেছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে এই মুভিং চার্জের উপর ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি? F ইকুয়াল BeV। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা mv স্কয়ার বাই r, আর ম্যাগনেটিক ফোর্স হচ্ছে BeV, আর এই ম্যাগনেটিক ফোর্সটাই এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে। তাহলে যে লাইনটা লিখতে বলো, আমি কিন্তু লিখি না, এক মাঝখানে একটা স্টেটমেন্ট তোমাদেরকে লিখতে বলেছি, লিখো দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ প্রোভাইডেড বাই দ্য ম্যাগনেটিক ফোর্স, তারপর লিখো ম্যাগনেটিক ফোর্স F ইকুয়াল BeV। এখন এই দুটো ইকুয়াল হবে না, কারণ এই ম্যাগনেটিক ফোর্সই তো সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে। তাহলে ব্যাপারটা আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইডেড বাই ম্যাগনেটিক ফোর্স, সো উই সে BeV is equal mv square divided by r. BeV is equal mv square divided by r. ভালোই তো আছে, আমার লেখা খারাপ হয়ে গেল আর কি এই পেন দিয়ে লিখতে লিখতে গিয়ে। তাহলে এখান থেকে আমরা যদি রেডিয়াসকে সাবজেক্ট করি তাহলে r ইকুয়াল কি আসবে? r is equal হবে mv square divided by BeV. So it is mv divided by BE. এটা হবে রেডিয়াসের যে মানে, তার মানে এই অরবিটিং চার্জের রেডিয়াস যদি আমি ফাইন্ড করতে চাই তাহলে রেডিয়াস বের করার ফর্মুলাটা হয়ে যাবে এরকম। আবার mv মানে কি? এই mv ইজ ইকুয়াল টু কি? মোমেন্টাম না? কোন একটা পার্টিকেলের বা কোন একটা মুভিং অবজেক্টের ম্যাস এবং ভেলোসিটির প্রোডাক্টই তো তার মোমেন্টাম। তাই আমি বলতে পারি মোমেন্টাম p ইকুয়াল mv। তাহলে বলা যায় না যে r ইজ ইকুয়াল
p divided by b. So momentum p is equal to কি আসে ber. তার মানে যদি একটা অরবিটিং চার্জের মোমেন্টাম আমরা ক্যালকুলেট করতে চাই, দ্যাট মিন্স একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে সার্কুলার পাথে অরবিট করতেছে, আমি সেই মুভিং চার্জটার মোমেন্টাম বের করতে চাই, তাহলে মোমেন্টাম বের করার ফর্মুলা কি হবে? ফর্মুলা কি বলতেছে ber, এবং এটা কিন্তু আমরা প্রুফ করে দেখিয়েছি, আমি এমনি এমনি লিখে ফেললাম না, এগুলোর প্রুফ কিন্তু এক্সামে আসবে যে মোমেন্টাম p ইকুয়াল কেন ber। তাহলে আমি এখন যতটুকু লিখলাম তোমরা কিন্তু শুধুমাত্র এই ম্যাথমেটিক্যাল ব্যাপারটাই দেখো, যখন ডিরাইভেশন এক্সামে আসবে অনেক বড় করে অনেক স্টেটমেন্ট লিখে কিন্তু ডিরাইভেশন দেখানো দরকার নেই, জাস্ট এভাবেই ম্যাথমেটিক্যালি ডিরাইভেশন দেখাই দিবে, শুধু একটা কথা এখানে লিখবা দ্য সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইডেড বাই ম্যাগনেটিক ফোর্স, শুধু ওই লাইনটাই লিখতে হবে, আর বাকিটা এরকম ম্যাথমেটিক্যালি লিখবে। তাহলে একটা মুভিং চার্জ যখন অরবিট করে ম্যাগনেটিক ফিল্ডে তখন তার মোমেন্টাম ক্যালকুলেট করতে পারি আমরা এই ফর্মুলা দিয়ে। এখানে বিটা কি, যে ফিল্ডে এন্টার করেছি সেই ফিল্ডটার ফ্লাক্স ডেনসিটি, যেটা অবভিয়াসলি টেসলাতে নিতে হবে। এটা হচ্ছে এলিমেন্টারি চার্জ, এটা কখনোই দেয়া থাকবে না, এটা মুখস্থ 1.6 × 10⁻⁹। আর আরটা হচ্ছে এই অরবিটিং চার্জটার রেডিয়াস, যেটা মিটারে নিতে হবে, তাহলে আমরা মোমেন্টাম পেয়ে যাবো। মোমেন্টামের এসআই ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? এটা হচ্ছে এস না দেওয়ার এফেক্ট, দিলে এগুলো মুখস্থ থাকতো। পরীক্ষায় দিই না, পরীক্ষা না দিলে আসলে পড়াশোনা হয় না, এটা কিন্তু একদম ট্রু। এটা এই করোনা ব্যাপারটাকে প্রুভ করে দিচ্ছে। অনেকে বলতেছিল না যে এক্সাম নেওয়া দরকার নেই, এক্সাম, আসলে এক্সাম নেওয়াই দরকার একটা সময় পরে। একদম বাচ্চাদের প্রচুর এক্সাম নেওয়া উচিত না, যেটা আমেরিকান বা কানাডিয়ান এক্সামিনেশন সিস্টেম, যেটা ওরা একদম 12 ক্লাসে নিয়ে গিয়ে পরীক্ষা নেয়। বাংলাদেশে আছে না কিছু কিছু স্কুল, আইবি স্কুল, এগুলোতে কিন্তু 12 ক্লাস পর্যন্ত শুধু অ্যাসাইনমেন্ট থাকে, 12 ক্লাস পরে ওরা একটা ডিপ্লোমা দিয়ে ইউনিভার্সিটি চলে যায়। আসলে এক্সাম না হলে পড়াশোনাটা হয় না, কোনো কিছু শেখা যায় না। ক্লিয়ার এটা এই পর্যন্ত? তাহলে যে কোনো একটা অরবিটিং চার্জের মোমেন্টামের ফর্মুলা হচ্ছে p ইকুয়াল ber, আর সেই ফর্মুলা কিভাবে ডিরাইভ করা হয়েছে আমরা এই জায়গাটা এতটুকুই দেখাইছি। তোমরা যারা অনলাইনে আছো আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। ইফতিও কালকে ক্লাস করো নাই, তুমি তো ইউজুয়ালি ক্লাসে ইরেগুলার থাকো না। এটাকে ক্লিয়ার করলাম, সবাই লিখে নিয়েছে তো? তাহলে দেখো আমরা রেডিয়াসের ফর্মুলা কি পাইলাম, একটা মুভিং বা অরবিটিং চার্জের রেডিয়াস r ইজ ইকুয়াল হচ্ছে mv ডিভাইডেড বাই be। তাহলে একটা মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করার পর যদি সে অরবিট করে তাহলে সে কত রেডিয়াস নিয়ে অরবিট করবে সেটা কোন কোন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে? পার্টিকেলটার ম্যাস, পার্টিকেলটার ভেলোসিটি, যে ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে তার ফ্লাক্স ডেনসিটি এবং দ্য অ্যামাউন্ট অফ চার্জ। তার মানে এই পার্টিকেলটার চার্জটা কত এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে কিভাবে ডিপেন্ড করে যদি আমরা সেই ব্যাপারটা ডেসক্রাইব করতে বলি, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারবো না যেটা ভি এর উপর কিভাবে ডিপেন্ড করে। দ্যাট মিন্স ভেলোসিটি বাড়লে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাড়লে কি হবে, ম্যাস যদি বেশি হয় তাহলে কি হবে, মানে রেডিয়াসটা কেমন হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে এই কোয়ান্টিটি গুলোর উপর। তাহলে সেটা আমরা একটা নোটস করে লিখতে পারি যে ফাস্টার মুভিং, এই কথাগুলো লিখে রাখো কারণ এইসব স্টেটমেন্ট কিন্তু ওরা জানতে চায়। faster moving particles move in bigger circles. Because R is proportional to V. R is proportional to V. তাই আসে না? দেখো যদি mass, flux density আর চার্জ যদি কনস্ট্যান্ট হয় তাহলে R is proportional to V আসে না? তাহলে R এবং V ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে যদি ফার্স্ট মুভিং হয় পার্টিকেলটা, ওকে, তাহলে রেডিয়াসটা অনেক বেশি হবে, তার মানে সেটা মোর রেডিয়াসে অরবিট করবে। ওকে, সেকেন্ড পয়েন্টে আমরা কি বলতে পারি? পার্টিকেলস উইথ গ্রেটার ম্যাসেস, particles with greater masses
also move because R is proportional to mass. What is inertia? কেউ কি আমাকে বলতে পারবা? ইনার্শিয়া কি জিনিস? ইনার্শিয়া কি কোনো কোয়ান্টিটি? আগে এটা বলো। ওর কি কোনো ইউনিট আছে? ইনার্শিয়া তো কোনো কোয়ান্টিটি নেই, ইটস আ প্রপার্টি। কি সেটা? টেন্ডেন্সি? ইয়েস। তার মানে একটা স্টেশনারি অবজেক্ট স্টেশনারি থাকার টেন্ডেন্সি বা একটা মুভিং অবজেক্ট মুভিং থাকার টেন্ডেন্সিটাই হচ্ছে ইনার্শিয়া, যেটা প্রপার্টি অফ ম্যাস। তাই যে অবজেক্টের ম্যাস বেশি তার তো ইনার্শিয়াও বেশি হয়, যে কারণে ইনার্শিয়ার কথাটা এখানে আসছে। কারণ ম্যাস বেশি মানেই তো হচ্ছে মোর ইনার্শিয়া। ওকে, তাহলে সেটাও বিগার সার্কেলে যদি ম্যাস অনেক বেশি হয় তাহলে সেই পার্টিকেলটা যদি এন্টার করে ম্যাগনেটিক ফিল্ডে সেটাও বিগার সার্কেলে কি অরবিট করবে। থার্ড পয়েন্ট আমরা বলতে পারি আ স্ট্রঙ্গার ফিল্ড makes the particles move in right. A stronger field makes the particle move in a tighter circle. এটা তো বেসিক্যালি আমরা এই ফর্মুলাটাকেই ডেসক্রাইব করলাম, তাই না? এই ফর্মুলাটাই রিপ্রেজেন্ট করতেছে যে রেডিয়াসটা ভেলোসিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ম্যাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির সাথে। আর চার্জের ব্যাপারটা আমরা এই জন্যই বললাম না, কারণ ইলেকট্রনের চার্জ তো ফিক্সড। যদি মুভিং ইলেকট্রনই হয়, আর ইলেকট্রন ছাড়া আদার গুলো আসলে বেশি হেভিয়ার, ওগুলো ঠিক মানে সার্কেলে মুভ করে না। এটা চাইলেও আসলে ম্যাগনেটিক ফিল্ডে এত স্ট্রং ফোর্স হয় না যে ওগুলোকে অরবিট করতে পারে। বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডে ইলেকট্রনই অরবিট করে, আদার চার্জেস গুলো অরবিট করার পসিবিলিটি অনেক কম। আর ইলেকট্রনের চার্জ তো ফিক্সডই থাকবে, আমি তো চাইলেও তো ইলেকট্রনের চার্জকে বাড়াতে কমাতে পারবো না, তাই চার্জের সাথে কম্পেয়ার করে কোনো কথা বলিনি। তাহলে এই সার্কেল যে সার্কুলার পাথে সে অরবিট করবে সেই সার্কেলটার রেডিয়াস তিনটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে: ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, মাস এন্ড ভেলোসিটি। ওকে, লিখছো সবাই? এবার চলে আসো দ্য চার্জ টু মাস রেশিও অফ এন ইলেকট্রন। The charge to mass ratio of an electron. নাম শুনেই তো মজা হচ্ছে, তাই না?
একটা ইলেকট্রনের চার্জ এবং ম্যাসের রেশিও আমরা কিভাবে বের করব সেটা জানতে চাইতেছি। চার্জ টু ম্যাস রেশিও মানে ব্যাপারটা কি হবে? চার্জ টু ম্যাস তার মানে ই বাই একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই আর ম্যাস হচ্ছে এম, যেটাকে আমরা ম্যাস অফ ইলেকট্রন এরকম লিখতে পারি। মানে এই জিনিসটা বের করতে বলতেছি, চার্জ টু ম্যাস রেশিও। মানে চার্জ এবং ম্যাসের রেশিও আমরা সরাসরি কোনো ফর্মুলা থেকে বের করা যায় কিনা। মানে যদি সরাসরি চার্জ টু ম্যাস রেশিও বলে তাহলে ফর্মুলাটা কি হতে পারে? দেখো আমরা এতক্ষণ ধরে যে ফর্মুলাটা পড়লাম, যখন একটা ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডে অরবিট করে তার রেডিয়াসের ফর্মুলা কি? এম ভি ডিভাইডেড বাই পিই। ওকে, এখান থেকে যদি আমরা চার্জ টু ম্যাস রেশিওটা আলাদা করি ব্যাপারটা কি হয়? বিইআর ডিভাইডেড বাই এম ভি। তাহলে ম্যাসটা এই পাশে নিয়ে আসো, তাহলে ই বাই ম্যাস ইজ ইকুয়াল টু কি আসবে? ভি বাই বিআর। তাহলে চার্জ টু ম্যাস রেশিও যদি এটা হয় ই এম ই ইজ ইকুয়াল আসে ভি বাই বিআর। সো charge to mass ratio is equal to হবে just v by vr। তার মানে মুভিং চার্জটার ভেলোসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আর যে সার্কেলে সে অরবিট করতেছে সেই সার্কেলটার রেডিয়াস জানলে আমরা সরাসরি চার্জ টু ম্যাস রেশিও বের করতে পারি। যে কোনো একটা ইলেকট্রনের চার্জ টু ম্যাস রেশিও ইজ ইকুয়াল ভি বাই বিআর। তাহলে এটা স্বাভাবিকভাবে একটা কোশ্চেন চলে আসে, এটা বের করার কি দরকার? আলাদা করে করলেই সমস্যা কি ছিল? এটা দিয়ে আসলে অন্য একটা ফর্মুলা ডিরাইভ করা যেতে পারে। এই আলাদা আলাদা ভাবে ফর্মুলাগুলো ডিরাইভ করার দরকার এই জন্যই যে ওরা এমন ভাবে সাম দিবে, তোমার তো সব কোয়ান্টিটি গিভেন থাকতে হবে, তুমি সবকিছু জানো না। যদি গিভেন না থাকে তাহলে তো সাম করার উপায় আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? আমাদের আসলে এক্সামের জন্য এখন তো আমরা রিসার্চ বেস পড়াশোনা করতেছি না, আমাদের পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। মানে এক্সামের জন্য আমি সবকিছু করতে পারি, দেন রিসার্চ তো আর কেউ স্কুলে করতে পারে না। সেটা করতে হলে তোমাকে আগে ওই এনভায়রনমেন্টে যেতে হবে, আর যাওয়ার জন্য ভালো রেজাল্ট দরকার। আর এখন আমাদের এই পড়াশোনাটা কিন্তু ভালো রেজাল্টের জন্য। ওকে, এখন এক্সামে ওরা এমন ভাবে সাম ডিজাইন করবে যে তোমাকে এই সব ফর্মুলাগুলি মনে রাখতে হবে, না রাখলে কিন্তু আবার করতে পারবো না। সবকিছু তো গিভেন থাকবে না, আমি একটা ফর্মুলা দিয়ে সব করতে পারি যদি এরকম চিন্তাটা হয় সেটা সম্ভব না, কারণ সবকিছু তো গিভেন থাকবে না। ওটা কিছু কোয়ান্টিটি দিয়ে দিবে, কিছু দিবে না। তাই তখন আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন সামটা কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে করব। সেজন্য বারবারই আমি ক্লাসে তোমাদেরকে বলতেছি যে এটুর জন্য কিন্তু প্রচুর ফর্মুলা আসতেছে, সব চ্যাপ্টারই অনেকগুলো ফর্মুলা। সেই সব ফর্মুলা তোমরা কম্পাইল করো এক জায়গায়, যেন বারবার এগুলোকে রিভিউ করতে পারো। এবং বারবারই রিভিউ করতে হবে, কারণ এই সব ফর্মুলা কিন্তু মনে থাকতে হবে। আমি যত সহজে বই সামনে নিয়ে পড়াচ্ছি বলতেছি, ব্যাপারটা তোমার জন্য সিচুয়েশনটা তো এরকম থাকবে না। তোমার তো এক্সাম হলে বসে এক্সাম দিতে হবে, তাই একটা স্পেসিফিক টাইমের মধ্যে 100 মার্কসের এক্সাম দিতে হবে, মাত্র 2 ঘন্টা। এই এটু টাইম কনজিউমিংটা মানে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব মারাত্মক। 2 ঘন্টায় এই 12টা কোশ্চেন পড়েও শেষ করা যায় না, এরকম হয়। একটা পেপার 1 এর মতো এসে, ঠিক আছে? আর তোমরা তো অনেকদিন ধরে পরীক্ষা না দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, এটা একটা ব্যাপার আছে তোমাদের জন্য। তাই প্রচুর মক টেস্ট দিয়ে দিয়ে তোমাদের কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে, যে টাইমের মধ্যে এক্সাম দেওয়ার প্র্যাকটিসটা, এর নাহলে ঝামেলা হয়ে যাবে। এখন দেখো এই যে চার্জ টু ম্যাস রেশিও আমরা পাইলাম যে একটা ইলেকট্রনের চার্জ টু ম্যাস রেশিও ইজ ইকুয়াল ভি ডিভাইডেড বাই বিআর। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কেউ কি ইলেকট্রনের ম্যাস জানো? 1/1400 রিলেটিভ, অ্যাকচুয়ালটা বলতে হবে না কেজিতে। ইলেকট্রনের ম্যাস কত? 23। এটা তো অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। -23 এটা 23। So it's going 1 is 6.67 × 10⁻⁻⁹ -19 তো ম্যাস অনেক বেশি হয়েছে, ইলেকট্রনের ম্যাস তো নেগলিজিবল। এটা হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। আর প্রোটনের ম্যাস হচ্ছে 6.67 × 10⁻27। 6.67 না 1.67? প্রোটনের ম্যাস 10⁻²। যাই হোক, এগুলো ডেটা দেওয়া থাকে, এগুলো মুখস্থ রাখতে হবে না, আমি এমনি বললাম, তোমরা জানো কিনা। এসব কোনো ডেটাই মুখস্থ করতে হবে না, সবকিছু একটা ডেটা শিট দেওয়া থাকে কিন্তু পেপার 4 এর একদম উপরে কিছু ফর্মুলা, তবে ফর্মুলা সব মনে রাখতে হবে, বিকজ যেসব ফর্মুলা ওই ফর্মুলা শিটটাতে দেওয়া থাকে দেখলে তোমার হাসি পাবে, মানে এইসব ফর্মুলা তুমি জানো। এই ছোটবেলায় যেসব ফর্মুলা পড়ছো ফিজিক্সের একদম বেসিক কিছু ফর্মুলা দেওয়া থাকে,
তাই ফর্মুলা শিটের ফর্মুলা কিন্তু কাজে লাগবে না, কোনো ফর্মুলা তোমার সব মনে রাখতে হবে, বাট ডেটা যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু কাজে লাগবে। আমরা এখন পর্যন্ত যত ডেটা পড়েছি, লাইক ওই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তারপর ওই যে 1/4 পাই ইপসাইলন নট, এই সবকিছু ডেটা কিন্তু দেওয়া থাকবে, কিন্তু কোনোটাই তোমাদের মুখস্থ রাখতে হবে না। বোল্টজম্যান কনস্ট্যান্ট, তারপরে ওই যে কি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, তারপরে মোলার গ্যাস কনস্ট্যান্ট, মানে আমরা আমাদের এখন পর্যন্ত সিলেবাসে যা যা পড়েছি এর মধ্যে যতগুলো কনস্ট্যান্ট আছে সব কনস্ট্যান্টের ভ্যালুস দেওয়া থাকবে। তাহলে চার্জ টু মাস রেশিওর মেইন ফর্মুলা হচ্ছে V/BR। ওকে, আমি আরেকটা ব্যাপার এটা আমি ক্লিয়ার করলাম। তোমরা আছো তো নাকি ক্লাসে সবাই? জি স্যার। ওকে, এখন দেখো চার্জ টু মাস রেশিওর আমরা অন্য আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে চাই। কিভাবে দেখো, লাইক এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ধরো এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, তাহলে এটার তো ভোল্টেজ থাকবে, এটা 0, মানে এই পজিটিভ নেগেটিভ মানে কি ক্যাথোড অ্যানোড আমরা এরকম ভাবে বলে থাকি, তাই না? তাহলে যেটা পজিটিভ প্লেট সেটার পটেনশিয়াল আমি ধরে নিলাম V, আর যেটা নেগেটিভ প্লেট সেটার পটেনশিয়াল তো 0, বা এই দুইটার পটেনশিয়াল ডিফারেন্স তাহলে কি থাকবে, এটাকে আমরা বলি V ক্যাথোড অ্যানোড এরকম ভাবে লেখা যেতে পারে। তাহলে ভিটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড। এখন একটা মুভিং ইলেকট্রন এই একটা ইলেকট্রিক ফিল্ডে এন্টার করলো, এর বিটুইন তো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে নাকি? এই ক্যাথোড এবং অ্যানোডের বিটুইন ইলেকট্রিক ফিল্ড হবে না? তার মানে কি একটা চার্জ, একটা পজিটিভলি চার্জ প্লেট একটা নেগেটিভলি চার্জ প্লেট প্যারালালি আছে, তাহলে তার বিটুইন একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। তাহলে এখানে যদি একটা মুভিং চার্জ এন্টার করে তাহলে অবভিয়াসলি এই মুভিং ইলেকট্রনটা ওয়ার্ক ডান করবে, এই ওয়ার্ক ডানটাই তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে নাকি? এই যে মুভিং ইলেকট্রনটা যে স্পিডে মুভ করতেছে, তাহলে সে যতটুকু ওয়ার্ক ডান করবে সেই ওয়ার্ক ডানটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। এখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা যেটা আগে এএসএস সিলেবাসে ছিল এখন কিন্তু সেটা A2 সিলেবাসে চলে আসছে। আমি ক্লাসে সেটা পড়াইছি না, ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা ক্লাসে পড়িয়েছি না? এটা কিন্তু এএসএ একবার পড়িয়েছি, এখন আবার পড়িয়েছি, এখন কিন্তু এটা A2 সিলেবাসে আছে, এটা কিন্তু আর এখন এএসএস সিলেবাসে নাই। এএসএস সিলেবাস থেকে এটা A2 তে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই ভালো হয়েছে। আগে একটা হঠাৎ করে একটা চ্যাপ্টার নিয়ে ওখানে দেওয়া ছিল, আর এখানে আমরা কুলম্বস ল, ক্যাপাসিট্যান্স এই চ্যাপ্টারগুলো পড়ি, এটা রিলেটেড। তাহলে এই ইলেকট্রনটা যখন এই ইলেকট্রিক ফিল্ডে এন্টার করতেছে তখন সে কতটুকু ওয়ার্ক ডান করতেছে সেটা আমরা কিভাবে বের করব? জেনারেলি ভোল্টেজ ইকুয়াল আমরা কি জানি, V ইকুয়াল W/Q, দ্যাট মিন্স ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ। তাহলে এখন এই যে চার্জটা যে ফিল্ডে এন্টার করলো, ঠিক আছে, সেই ফিল্ডের ভোল্টেজ ডিফারেন্স কত আমরা বলতেছি VCA, মানে দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন বা পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড ইজ ইকুয়াল টু কি হবে, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ হবে ইলেকট্রনের। তাহলে আমরা কি বলতে পারি না যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল EVCA, এরকম কথা বলতে পারি? বলতে পারি তো নাকি? এখন সে যতটুকু ওয়ার্ক ডান করবে এই ওয়ার্ক ডানটি তো এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, কারণ এনার্জি তো ক্রিয়েট হয় না, ডেস্ট্রয় হয় না। তাহলে এই যে মুভিং ইলেকট্রনটা স্পিড চেঞ্জ হবে যখন সে ইলেকট্রিক ফিল্ডে এন্টার করবে, তখন তো স্পিড চেঞ্জ হবে। তাহলে যে কাইনেটিক এনার্জিটা সে গেইন করবে এই গেইনিং কাইনেটিক এনার্জি কি তার ওয়ার্ক ডানের ইকুয়াল হবে না? তাহলে কি আমরা এরকম কথা বলতে পারি যে ওয়ার্ক ডান যতটুকু সে করলো দ্যাট মিন্স EVCA ইজ ইকুয়াল হাফ mv², এই mটা হচ্ছে ইলেকট্রনের মাস, এই কথা বলতে পারি না? কারণ তার এই ওয়ার্ক ডানটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ঠিক আছে কিনা আমার কথা? তার মানে একটা মুভিং চার্জ যদি ইলেকট্রিক ফিল্ডে এন্টার করে তাহলে সে যতটুকু ওয়ার্ক করবে সেটাই তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, কারণ এনার্জি ক্রিয়েটও হয় না, ডেস্ট্রয় হয় না। আমরা এখানে সেই ব্যাপারটাই ডেসক্রাইব করার ট্রাই করতেছি। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডে যখন একটা মুভিং ইলেকট্রন এন্টার করবে সে কতটুকু ওয়ার্ক করবে, EV। আর এই ভিটা মানে CA দিয়ে কিন্তু আমরা আলাদা কিছু বুঝাইতেছি না, মানে জাস্ট ক্যাথোড এন্ড অ্যানোড, এটা তোমাদের বইয়ে এভাবে লেখা আছে বলে বলতেছি, এটা লেখার কোনো দরকার নেই। তুমি যদি এক্সামে এটা ছাড়াও V লিখো তাতে কিন্তু চলবে, কিন্তু নাহলে এই ফর্মুলাটা হঠাৎ করে দেখলে তোমার কাছে মনে হবে এই ফর্মুলা কোথা থেকে আসলো, আমরা তো এই VCA লেখা কোনোদিন দেখি নাই, সেই জন্য আমিও লিখতেছি।
সিলেবাস যেভাবে সাজেস্ট করতেছে আমরা সেভাবে বলতেছি। আমি যদি শুধু ভি লিখি তাতে কোনো প্রবলেম নাই। মানে ভি বলতে আমরা বুঝাইতেছি পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড, মানে যেখানে যেখানে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে ইজ ইকুয়াল হাফ। এখন এই জায়গাটাতে দেখো চার্জ টু ম্যাস রেশিও যদি চলে আসে, আবার আমরা আর ইকুয়াল কি জানি, আর ইকুয়াল জানি এতক্ষণ যে ফর্মুলাটা পড়লাম এম ভি ডিভাইডেড বাই বিই। এখান থেকে আমরা ভিটাকে কমন নিই, স্পিডটাকে কমন নিই, কমন নিলে কি হবে বি ই আর ডিভাইডেড বাই এম। আর যেহেতু এটা ইলেকট্রন তাই এটাকে আমরা ম্যাসটাকে এম ই লিখতে পারি, আমরা তো ইলেকট্রন নিয়েই কথা বলতেছি, ম্যাসটাকে এম ই লিখতে পারি। এটাকে আমরা স্কয়ার করে দিই, এটাকে স্কয়ার করে দিই, স্কয়ার করে দিলে ব্যাপারটা কেমন হবে বি স্কয়ার ই আর স্কয়ার ডিভাইডেড বাই এম ই স্কয়ার। ঠিক আছে কিনা বলো? নতুন কিছু তো লিখি নাই, এতক্ষণ ধরে আমরা যে ফর্মুলাগুলো ডিরাইভ করেছি সেটাই তো জাস্ট এখানে সিম্পলিফাই করলাম, করে ভি স্কয়ারের একটা এক্সপ্রেশন বের করলাম। সেটা কেন বের করলাম? কারণ ওই ফর্মুলাতেই ভি স্কয়ারটাকে আমি উঠায় দিয়ে এটা বসাবো, মানে এখানে আমরা চার্জ টু ম্যাস রেশিওর একটা নতুন ফর্মুলা ডিরাইভ করার ট্রাই করতেছি। হ্যাঁ এটা স্কয়ার হবে তো, আসবে তো অবশ্যই, আমি লিখি নাই, স্কয়ার তো দিতেই হবে, নাহলে তো ম্যাথ ভুলে যাবে। এটা এখন বসাও ভি স্কয়ারকে রিপ্লেস করে, তাহলে ই ভি সি এ ইজ ইকুয়াল হবে হাফ ইন্টু এম ই ইন্টু এটা বসিয়ে দাও ডি স্কয়ার ই স্কয়ার আর স্কয়ার। ফালতু কাজ, কিন্তু এগুলো কিন্তু এক্সামে আসে। এই যে ডেরিভেশন দেখাই দিচ্ছে না, এগুলো কিন্তু এক্সামে আসবে। এই যে পার্ট বাই পার্ট আমি যেগুলো দেখাইছি সব দেখাতে হবে যদি এক্সামে আসে। এম ই স্কয়ার, এবার কাটাকাটি করো, এই এম ই দিয়ে একটা এম ই কেটে যাবে, আর এই পাশে একটা ই আছে, এখান থেকে একটা ই চলে যাবে, তাহলে ফর্মুলাটা কি আসলো এবার দেখো, VCA ইজ ইকুয়াল বি স্কয়ার ই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 ME। এখান থেকে যদি আমি চার্জ টু ম্যাস রেশিওটা বের করতে চাই তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো, বি স্কয়ার ই আর স্কয়ার ইজ ইকুয়াল 2 ME VCA। এবার তাহলে দেখো চার্জ টু ম্যাস রেশিও, তার মানে ইটাকে উপরে আর নিচে হচ্ছে ME, দিস ইজ দ্য চার্জ টু ম্যাস রেশিও। যদি এরকম করে ফেলতে চাই তাহলে ফর্মুলাটা কি আসে, 2VCA ইজ ইকুয়াল বি স্কয়ার by R square. This is the formula for finding charge to mass ratio in magnetic field and electric field যদি combined field থাকে। ধরো একটা combined field যে ফিল্ডে ইলেকট্রিক ফিল্ডও আছে ম্যাগনেটিক ফিল্ডও আছে, এরকম একটা combined ফিল্ডে একটা ইলেকট্রন এন্টার করলো, এন্টার করে সে সার্কুলার পাথে বের করতেছে। যদি সেই ইলেকট্রনটার চার্জ টু ম্যাস রেশিও আমি বের করতে চাই, আমার কি কি জানতে হবে, ইলেকট্রিক ফিল্ডটার ভোল্টেজ ডিফারেন্স মানে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড এন্ড অ্যানোড, ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স ডেনসিটি আর রেডিয়াসটা, মানে যে পাথে সে অরবিট করলো সেই পাথে রেডিয়াসটা জানলেই আমরা চার্জ টু ম্যাস রেশিও বের করতে পারি। এবং প্রচুর সাম কিন্তু এই ধরনের ফর্মুলা থেকে আসে, আর শুধুমাত্র সাম করার জন্যই না, এই ফর্মুলার ডিরাইভেশন কিন্তু এক্সামে আসে। তোমাকে ডিরাইভ করতে বলবে যে চার্জ টু ম্যাস রেশিও ইকুয়াল এরকম কোত্থেকে আসলো, হঠাৎ করে আমি লিখে ফেলতে পারবো না এটা কোত্থেকে আসছে। তাহলে দেখো ব্যাপারটা কিন্তু একদম সিম্পল। এখন দেখে মনে হচ্ছে কত কিছু লিখলাম, কত হিবিজিবি, কিন্তু আসলে কি তা জাস্ট মেইন ফর্মুলা কিন্তু ওইটাই যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, F ইকুয়াল বিভি, সবকিছু কিন্তু ওই ফর্মুলা থেকে আসতেছে। চিন্তা করে দেখো আর কোনো ফর্মুলা আছে এখানে? মেইন ফর্মুলা কিন্তু ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয়, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করলো ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয়, আবার একটা মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করলো ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হয়। এই সেই ম্যাগনেটিক ফোর্স ইনডিউসড হওয়ার ফর্মুলাটাই কিন্তু মেইন ফর্মুলা, এবং সেটা থেকে আমরা জাস্ট আদার ফর্মুলাগুলোকে ডিরাইভ করতেছি। তাহলে চার্জ টু ম্যাস রেশিওর দুইটা ফর্মুলা আমরা পাইলাম, একটা কি আগেরটা কি পাইছিলাম এই তো ভুলে গেছি, V বাই VR, আর এখন আরেকটা পাইলাম 2V। এই ক্যাপিটাল V আর স্মল v কে কিন্তু আলাদা করতে হবে। আগের যে V এটা কিন্তু পার্টিকেলের স্পিড, আর এই ভিটা হচ্ছে এটা ক্যাপিটাল লেটার V, এই জন্য C এটা লেখা হয়েছে আলাদা করার জন্য, কারণ এখানে দুইটা V আছে তো স্মল লেটার ক্যাপিটাল লেটার দিয়ে আমাদের জন্য আলাদা করাটা টাফ হয়ে যায়। তাহলে চার্জ টু ম্যাস রেশিওর দুইটা ফর্মুলা আমরা একসাথে করে লিখি, দেখো এই জায়গাটায়। তাহলে একটা পাইলাম চার্জ টু ম্যাস রেশিও
ইজ ইকুয়াল ভি বাই ডিআর। এটা যদি সিঙ্গেল মানে আচ্ছা পরে বলতেছি। আর আরেকটা পাইলাম চার্জ টু মাস রেশিও ইজ ইকুয়াল টু ভিসিএ। দেখো দুইটা ভি এর ডিফারেন্সটা বুঝছি তো, এই ভিটা কিন্তু স্মল লেটার ভি, এটা স্পিড অফ পার্টিকেল মানে মুভিং চার্জটার স্পিড, আর এই ভিটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডের বিটুইন পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই বি স্কয়ার আর স্কয়ার। তাহলে চার্জ টু মাস রেশিও বের করার দুইটা ফর্মুলা আছে। তাহলে তুমি এখন বলতে পারো স্যার আমরা কিভাবে ডিস্টিংগুইশ করবো যে কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সাম করার সময়? একটা ব্যাপার খেয়াল করো, আমরা একটা মুভিং চার্জ যখন ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে তখন তার চার্জ টু মাস রেশিও বের করতে পারবো। এটা যদি শুধু ম্যাগনেটিক ফিল্ডে হয় তাহলে উপরের ফর্মুলা, আর যদি এটা একটা কম্বাইন্ড ফিল্ডে হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড মিলে কম্বাইন একটা ফিল্ড, সেই ফিল্ডে হলে সেকেন্ড ফর্মুলাটা। তাহলে এখন বুঝতে পারছো আমরা দুইটা ফর্মুলা কেন করলাম। যদি এটা সিঙ্গেল ম্যাগনেটিক ফিল্ড হয় তখন কিন্তু আমরা উপরের ফর্মুলাটা দিয়ে চার্জ টু মাস রেশিও বের করতে পারি, আর যদি ফিল্ডটা কম্বাইন্ড হয় যে একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড কম্বাইনলি আছে, এরকম কোশ্চেন কিন্তু আসে প্রচুর। তাহলে এরকম একটা কম্বাইন্ড ফিল্ডে যদি আমরা চার্জ টু মাস রেশিও বের করতে চাই তাহলে আমাদের এই কোয়ান্টিটি গুলো জানতে হবে। এখন এখানে তাহলে দুইটা কথা, আমাদের সব ফর্মুলা মুখস্থ করতে হবে নাম্বার 1, আর নাম্বার 2 সবকিছুর এসআই ইউনিট কিন্তু আমাদের জানতে হবে। সবকিছু কিন্তু এখানে এসআই ইউনিটে বসাতে হবে। ওকে, তাই দেখো ভি মানে এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে যদি উপরের ফর্মুলাটা নিয়ে চিন্তা করি, আর যে বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি টেসলাতে নিতে হবে। টেসলা, এই টেসলা কি, টেসলার ডেফিনেশন তাই না, টেসলার কি বলে বেজ ইউনিট ফর্ম সবকিছু আমরা ক্লাসে পড়িয়েছি। আর আরটা হচ্ছে রেডিয়াস, এটা অবভিয়াসলি মিটারে নিতে হবে। আর পরের ফর্মুলাতে দেখো পটেনশিয়াল ডিফারেন্স, এটা কিসে নিতে হবে? পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাথোড অ্যানোড ভোল্টে হতে হবে, কিন্তু ভোল্ট মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্টে হলে হবে না, ভোল্টে হতে হবে। আর বিটা তো অবভিয়াসলি টেসলা, আর আরটা তো মিটার। মনে রাখতে হবে এই সব ফর্মুলা যখন আমি অ্যাপ্লাই করব সবকিছু কিন্তু এসআই ইউনিট নিতেই হবে। এরকম সিচুয়েশন কখনো হবে না যে এসআই ইউনিট না নিলেও চলবে। কখনো কখনো এরকম সাম আসে না যে এসআই ইউনিটে কনভার্ট না করলেও চলে, লাইক যখন আমরা বয়েলস ল রিলেটেড সাম করি তখন তো সেম ইউনিট অনলি হয়, এসআই ইউনিট হওয়া দরকার নেই, কারণ এগুলো রেশিও হয়ে যায় সব। বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল, হ্যাঁ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এগুলো যখন ইউজ করি তখন কিন্তু ইউনিটগুলো সেম হলেই চলে, এসআই ইউনিটে কনভার্সন না করলেও চলে, কিন্তু এখানে করতে হবে মাস্ট। এই চ্যাপ্টার মানে ম্যাগনেটিজম, এই পুরো চ্যাপ্টারে টোটাল ম্যাগনেটিজমের 3টা চ্যাপ্টার, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিজম যেটা আমরা কমপ্লিট করেছি, আজকে পড়তেছি চার্জ পার্টিকেল, তারপর পড়বো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে ওই ম্যাগনেটিজম চ্যাপ্টারে যত ফর্মুলা আসবে সাম করার সময় সবকিছুকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, এটা ম্যান্ডেটরি, নাহলে কিন্তু ভুল হবে। আর আমি এটাই দেখছি স্টুডেন্টরা কম মার্কস পায়, অনেকে বলে না যে আমি ভালো এক্সাম দিচ্ছি মার্কস কমে গেছে, কম মার্কস কেন পাইলাম, সে কিন্তু মিথ্যা কথা বলে না, সে যে চাপা মানে তা কিন্তু না, আসলেই সে ভালো এক্সাম দিচ্ছে, কিন্তু সেরকম কিছু সিলি মিস্টেক করছে যে কারণে তার মার্কস অনেক কমে গেছে। সে হয়তো এইসব ব্যাপার খেয়াল করে নাই, সে তো বুঝতেছে আমি ফর্মুলা জানি, সামটা আমি ঠিক করছি, কিন্তু হয়তো সেই ইউনিটটা কনভার্ট করতে ভুলে গেছে। এইসব এগুলো কিন্তু মানে কেয়ারফুল হতে হবে তোমাকে, আর এই প্র্যাকটিসটা তোমার মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু এই জিনিসগুলো ভুল হবেই। এটা এক্সাম দিলে তুমি বুঝতে পারবে এগুলো ভুল হবেই, এগুলো অনেক ভালো স্টুডেন্টরা ভুল করে, এগুলো বারবার শুনতে হবে এবং এই প্র্যাকটিসটা তোমার মধ্যে থাকতে হবে। বাসায় যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা এই জিনিসগুলো খেয়াল করব, তখন শুধু শিখে নিয়ে যেন আমরা বসে না থাকি। আসলে ফর্মুলা শেখার জন্য কি একই রকমের 10টা সাম করা দরকার আছে? তাহলে ম্যাথ টিচাররা একই রকমের 20টা ম্যাথ কেন প্র্যাকটিস করে? সবাই বিরক্ত হয়। আগে দেখতাম ওরা ইমাম স্যারের এখানে স্যার এত এত ইয়ে দিত, ঠিক আছে, ওরা খালি ইয়ে হইতেছে স্যার এত এত হোমওয়ার্ক দিচ্ছে, হ্যাঁ, আগে মাঝে মাঝে আমার রুমে গিয়ে পরীক্ষা নিত, পরীক্ষার দিন হোমওয়ার্ক নিয়ে মারামারি, ওরা পরীক্ষা দিতে দিবে না, তারে পরীক্ষা দিতে দিবে না, কারণ প্রচুর হোমওয়ার্ক। কিন্তু এটার পিছনে কারণ আছে, কিন্তু কেন স্যাররা এটা দেয় জানো? এটা দেওয়ার মেইন রিজন হচ্ছে তোমার একই টাইপের প্রচুর ম্যাথ প্র্যাকটিস করলে তোমাদের এই ধরনের সিলি মিস্টেক গুলো কখনো হবে না। প্র্যাকটিসটা আসলে এই জন্য করা দরকার, নাহলে তুমি জানো পারো কিন্তু এই সিলি মিস্টেক করবো, মার্কসটা বাদ। সব ম্যাথ টিচাররাই মনে প্রচুর এরকম হোমওয়ার্ক দেয়, তাই না? প্রচুর এখনো দেয়, এলেভেন্সে দেয়, এটা করতে হয়, এটা সিস্টেম। কিন্তু আমাদের ফিজিক্সে এত হোমওয়ার্ক দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা আসলে ওয়ার্কশিট করে প্র্যাকটিস করি, এটাই ঠিক। এখানে হোমওয়ার্ক দেওয়ার একই রকম তো অনেকগুলো সাম আমি খুঁজেই পাবো না, তুই করতে, ঠিক আছে? এখানে আসলে কনসেপ্ট জানতে হবে, আর প্র্যাকটিসটা তো তোমরা ম্যাথসে করতেছই, এগুলোই তো আমরা এখানে করি, তাই না? আর প্রচুর এটুতে যেটা প্রচুর বড় বড় ক্যালকুলেশন, এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু অনেক সময় মিস করি। তাই যেটা আমার তোমাদের উপর অ্যাডভাইস থাকবে যে এক্সামে অবভিয়াসলি সেকেন্ড টাইম ক্যালকুলেশনটা করে একটু চেক করবা। একবার করে অ্যান্সারটা লিখবা, ঠিক আছে, তোমারটা কারেক্ট, বাট তুমি সেকেন্ড টাইম আবার একটু চেক করবা, সবাই যে কোনো ক্যালকুলেশন। কারণ ক্যালকুলেটরে আমরা হয়তো কোনো কারণে এগুলো বসাতে বা ব্র্যাকেট ট্যাকেট দিতে ভুল করে ফেলতে পারি, তখন কিন্তু অ্যান্সারটা পুরো উল্টা পাল্টা চলে যাবে। আর একটা সামের মধ্যে মার্কশিট আগে 2,
ক্যালকুলেশন যদি অ্যান্সার না মিলে 1 মার্কস কাটা, তাহলে পুরো কষ্টটাই বৃথা। আর সব সব সময় যদি 1 মার্কস করে কেটে যায় তাহলে তো গেল। তাই ক্যালকুলেটরটা ঠিক আছে কিনা এটা বাসা থেকে চেক করে নিয়ে যেতে হবে, প্রয়োজনে 2টা ক্যালকুলেটর নিয়ে যেতে হবে এক্সাম হলে যাওয়ার সময়, কারণ ওখানে তো আর চাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কোচিং এ মক দিলে তো একটা ক্যালকুলেটর আসলে পুরো রুমের সবার কাজ হয়ে যায়, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তুই স্কেলার নিস, তুই প্রোটেক্টর নিস, আর আমি ক্যালকুলেটর মধ্যে, ব্যাপারটা ভাগ হয়ে যায়। এক্সাম হলে তো সেটা সুযোগ নেই। তাহলে চার্জ টু ম্যাচ রেশিও বের করার 2টা ফর্মুলা আমরা পেয়েছি, একটা সাম এরকম করি, এরকম টাইপের। তোমরা সবাই ক্লিয়ার যারা অনলাইনে আছো? স্যার ওখানে তো পরীক্ষার খাতায় তো কাটাটি করার অপশন থাকবে না। না না, কাটাকাটি করার কোনো অপশন নাই, কোনো রাফ সেকেন্ড নেই, কোনো কাটাকাটি করার অপশন নাই। জায়গা ফিক্সড, ওই জায়গার মধ্যে অ্যান্সার করতে হবে। এই যে কাটাকাটি করার কোনো অপশন আছে কিনা পরীক্ষা হলে? লুজ পেপার দিল, পরে হারায় গেল, লাভ কি? লুজ পেপার তোমাকে দিয়ে কোনটা? না না, বুকলেট থাকে, একদম বুকলেট, সেলাই করা বইয়ের মতো। মানে আমরা যেরকম মক পেপার তোমাদেরকে দিই এক সাইডে স্ট্যাপলার করে, ওরকম থাকে না কিন্তু। ও তোমরা তো পরীক্ষা আবার আবার এই কথা মনে হয়েছে, তোমরা তো পরীক্ষা দাও নাই, ঠিক আছে? এটা কিন্তু একদম বুকলেট থাকে, মানে এক সাইডে সেলাই করা বইয়ের মতো থাকে পুরো পেপারটা, মানে যেরকম একটা জিনিস। এটা তো স্পাইরাল করে না, এরকম একটা বইয়ের মতো করা থাকে কোশ্চেন পেপারটা, মানে এক পাশে আমাদের মক পেপারের মতো না, পুরো এক বুকলেট বলে, এটা কিন্তু বুকলেট বলা। আর জায়গা কিন্তু ফিক্স, তোমাকে তোমার এতটুকু জায়গার মধ্যেই অ্যান্সার করতে হবে। রাফ ওয়ার্কের জন্য তোমার কোনো জায়গা থাকবে না, তোমাদের তো আর এমসিকিউ নাই। এমসিকিউ তে তো ওই কোশ্চেন পেপারে রাফ ওয়ার্ক করা যেত, বিকজ আলাদা একটা অ্যান্সার স্ক্রিপ্ট থাকতো, কিন্তু থিওরিতে তো আর সেই ব্যাপার নাই, তোমাদের কিন্তু এতটুকু জায়গার মধ্যে লিখতে হবে। ব্যাপারটা এরকম, সাইডেও যেতে পারবে না, কারণ তোমার এই পেপারটা কিন্তু স্ক্যান হয়ে যাবে বাইরে, এবং স্ক্যানিং মেশিনটার জায়গা কোনো যে ওটা কিন্তু এরকম বর্ডার লাইন দেওয়া থাকে কোশ্চেন পেপারে, ঠিক আছে? এই বর্ডার লাইনের বাইরে কখনো লেখা যেতে পারবে না। ওরা যতটুকু জায়গা দিয়েছে না দুই পাশে, এই মার্জিনের বাইরে কোনো লেখা যেতে পারবে না, যা গেলে কিন্তু এগুলো স্ক্যান হবে না। ওরা এতটুকু জায়গায় স্ক্যান করবে, ওদের মেশিনের সাইজে ওটা করা, নিচে থেকে লাইন দেওয়া আছে, এই লাইন থেকে পর্যন্ত স্ক্যান হবে, মানে কোনোভাবেই লেখাগুলো এগুলোর বাইরে যেতে পারবে না। এতটুকু জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে, এবং তুমি সাউন্ডটা করে একবার কাটছো দিয়ে পরে আমরা যখন মক দেওয়ার সময় যে কাজটা করো, এরকম অ্যারো দিয়ে নিচে এনে লেখা, ওখানে কিন্তু এই সুযোগ নাই। অ্যারো দিয়ে স্যার একটু দেখে এটা চেক করে দিয়ে দিলাম, আমি চেক করে লাভ কি? কিন্তু তুমি অ্যারো দিয়ে নিচে এনে লেখলে ওরা তো চেক করবে না, তোমাকে এই জায়গার মধ্যে অ্যান্সারটা দিতে হবে। তাই ভুল করা যাবে না কোনোভাবে। তোমার লেখা শুরু করার আগেই তোমার যা চিন্তা করার করে না, কেটে কিন্তু পরে জায়গা থাকবে না। ছোট ছোট করে লিখলে তো স্ক্যানে উঠবেই না, মানে দেখতে পারবে না। যে চেক করবে উনি যদি লেখা ক্লিয়ারলি বুঝতে না পারে, তোমাকে মার্কস দিবে? তাই না? মার্কস দেওয়ার কোনো সুযোগই নেই। এতে বললাম এক্সামটা না দিলে তোমাদের থেকে আমি বেশি খুশি হবো। আমি তো সবসময় সাইন করি, সমস্যা নেই। আমার সাইন করে দিতে সমস্যা হয়? আমার সাইনে যদি কাজ হয় তাহলে সাইনে একটা কেন, কয়েকটা করে দেবো না? আমার সাইনে তো কাজ হবে না। আচ্ছা, এবার একটা সাম করো, দেখো এটা কোন ফর্মুলা দিয়ে করতে হবে। কার কোনো কোশ্চেন নাই তো? আজকে যে দুই তিনটা ফর্মুলা ডেরিভেশন দেখালাম, সবাই ক্লিয়ার? রাইট। তাহলে নোট আমাকে দেখানোর ডেডলাইন কবে? পরীক্ষা যদি না হয়। আর আরেকটা ব্যাপার কি তোমরা জানো, যদি কোনো কারণে
এটুর কোন সাবজেক্টের রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু এস এটু দুইটাই দিতে হবে, সেটা জানো তো? সেটা সবাই সবাই ভালোভাবে জানো তো ব্যাপারটা, এটা মাথায় রাখবে এক্সাম হলে যাওয়ার আগে। মানে এখন থেকেই মাথায় রাখবে, এক্সামের আগের মাসে মাথায় নিয়ে লাভ নাই। এপ্রিল মাসে পাগলের মতো ঘুরে আর লাভ কি? তাই পাগল হইতে হলে এখনই হও। এই 6 মান্থ পাগল হয় তাহলে কাজ হবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন একটা ব্যাপার আমাদের স্যার আমাদের সবসময় বলতো যে আমরা যখন এইচএসসি তে পড়তাম মানে ইন্টারমিডিয়েট, বলতো যে ইন্টারমিডিয়েটে 2 বছর, তারপরে আমাদের ইউনিভার্সিটি এডমিশন পর্যন্ত 6 মান্থ পর্যন্ত টাইম, মানে 2.5 ইয়ার্স আর কি সোজা কথা। এই 2.5 বছর যদি ঘরের দরজা জানালা বন্ধ করে থাকতে পারো তাহলে সারা জীবন দেশে বিদেশে ঘুরতে পারো, না হলে বাকি জীবন এই গ্রামে আছো গ্রামেই থাকতে হবে, এই মফস্বলের বাইরে আর কোথাও যেতে পারবো না। এবং কথাটা কিন্তু ট্রু। তুমি চিন্তা করে দেখো, আমি যদি পড়াশোনা না করতাম তাহলে কি আমি ময়মনসিংহের বাইরে কখনো আসতে পারতাম? ঢাকায় এসে আমি কি করতাম? এখন যে আমি ছুটিতে বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে যাই সেটা কি সম্ভব ছিল? মানে এই পড়াশোনাটা যদি আমি না করতাম, অন্য কিছু করে কি এটা আমার পক্ষে সম্ভব ছিল? স্যারের এই কথাটা 100% রাইট না? কারণ উনি যে আমাকে কথাটা বলছিল যে 2.5 বছর তুমি দরজা জানলা বন্ধ করে ঘরে থাকো তাহলে তুমি বাকি জীবন সারা পৃথিবী ঘুরতে পারবা, না হলে তোমাকে এই মফস্বলে আছো এখানেই থেকে যেতে হবে, আর কোথাও যেতে পারবে না। ঢাকায় আসা সাহসিতে পাইতাম না, তাই না? যদিও আমি ইন্টারমিডিয়েট থেকে ঢাকায় পড়ি, মানে এসএসসি ইয়েতে ছিলাম, আমি তো নর্ডন কলেজে পড়ছি, ইন্টারমিডিয়েট সময় থেকে এখানে পড়ি। তাই তোমরাও এখন এই 6 মান্থ দরজা জানলা বন্ধ করে থাকো ঘরে, দেখো আড্ডা ফাড্ডা বাদ দাও, তাহলে বাকি জীবন আরাম করে আড্ডা দিতে পারবা, কানাডাতে বা আমেরিকার ভালো ভালো ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে আড্ডা দিতে পারবা। স্যার ডেডলাইনটা একটু একবার বলেন তো। স্যার ডেডলাইনটা একটু একবার বলিয়েন। কামিং স্যাটারডে, ফার্স্ট স্যাটারডে। বন্ধুরা থাকবে না, বন্ধুরা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে দেখা করবে, পকেটে পয়সা থাকলে আমেরিকা থেকে কানাডাতে যাবে তোমার সাথে দেখা করতে, কিন্তু সেই অবস্থায় তো যেতে হবে, এই পকেটে পয়সা থাকার অবস্থায় তো যেতে হবে তাকে, নাহলে তো শেষই। নাহলে তুমি থাকবে কোন জায়গায়, বন্ধু থাকবে কোন জায়গায়? যেসব ছেলে আমাদের সাথে মফস্বলে পড়াশোনা করতে স্কুলের থেকে আসার পরে মনে করো আর ভালো পড়াশোনা করতে পারে নাই, তাদের সাথে এখন আমাদের দেখা হয়, রিয়েলি কিন্তু দেখা হয় না। বছরে একবার যদি ময়মনসিংহে যাই, হয়তো কোনো এক সময় হঠাৎ একটু দেখা হয়, এছাড়া রেগুলার কি দেখা হয়? কিন্তু যারা আমরা পড়াশোনা করেছি, যারা ঢাকায় থাকি বা দেশের বাইরেও যারা, ওদের সাথে রেগুলার যোগাযোগ আছে, যারা আমেরিকাতে, ইংল্যান্ডে, কানাডাতে থাকে তাদের সাথে কিন্তু রেগুলার যোগাযোগ আছে। এটা পজিশন একটা সময় মানুষকে বদলায় দেয়, কিছু করার নেই। তুমি অনেক বড় কিছু হয়ে গেলে, আরেকজন ফ্রেন্ড পুরান ঢাকায় ব্যবসা করে, তুমি ওর সাথে আর চলবা? বড় জোরে হ্যাঁ বন্ধু কেমন আছে বা দেখা করতে গেলা, এই পুরান ঢাকায় ওর দোকানে গিয়ে তুমি আড্ডা দিবা? এটা বছরে একদিন যেতে পারো ওর সাথে দেখা করতে, বা যদি কোনদিন রাস্তায় দেখা হয় হয়তো দাঁড়ায় এক কাপ চা খেতে পারো, হবে না। কিন্তু যে লোক ব্যাংকের এমডি হয়ে গেছে আর তার বন্ধু যদি পুরান ঢাকার ব্যবসায়ী হয়, তাদের সাথে কিন্তু দেখা হবে না। সিম্পল ব্যাপার, হবে না, কিন্তু রিয়েলি হবে না, কারণ দেখার সুযোগ নাই। কারণ স্ট্যাটাস দুজনকে দুই জায়গায় নিয়ে গেছে, হয়তো তারও টাকা আছে, টাকা মানুষকে স্ট্যাটাস দিবে না, এটা কিন্তু ট্রু। টাকা অনেকে হইতে পারে, ঠিক আছে, কিন্তু পুরান ঢাকার ব্যবসায়ী ছেলে কিন্তু আইএসডি তে চান্স পাবে না, কারণ শুধু টাকা দিয়ে কিন্তু ওই স্কুলে বাচ্চা পড়ানো যায় না, তার স্ট্যাটাস লাগবে। রোলস রয়েস গাড়ি কিনতে পারবে না, পারবে? আমরা জানি না এরকম কি কি কিসব স্ট্যাটাসের ব্যাপার আছে, কিন্তু এই গাড়ি কিনতে হইলে এরকম শুনি আর কি, আমি জানি না, কারণ আমারও সেই স্ট্যাটাস নাই, তো তাই নিয়ে চিন্তা করি না। ইলেকট্রন ইজ 8 পয়েন্ট এটা কিন্তু মিটার পার সেকেন্ড। কথা বলতে বলতে এই লেখাটা কেমন হয়ে গেছে? ক্যালকুলেট দ্য রেডিয়াস of circle described by this electron. ইলেকট্রনের চার্জ এবং ম্যাস দিলাম না, কোনো মুখস্থ লিখো, মাত্র বললাম না ম্যাসটা 9.11 into 10 to the power minus 31। আমি লিখে দিই তাহলে, চার্জ অফ ইলেকট্রন দ্যাট মিন্স E ইকুয়াল হবে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব, আর mass of electron is equal হবে 9.11 into 10 to the power
minus 31 kg. An electron is traveling at right angle to a uniform magnetic field of flux density 1.2 millitesla. The speed of the electron is 8.0 into 10 to the power 6 meter per second. Calculate the radius of circle described by this electron. তার মানে ইলেকট্রনটা ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করার পর যে সার্কুলার পাথে অরবিট করবে সেটা রেডিয়াস বের করতে হবে। এখন দেখো ব্যাপারটা কিন্তু টাফ আছে, যদিও এই সামটা ফর্মুলাটা লিখে ফেললে পরে এটা কোনো কাজ নেই। এই ফর্মুলাটা মনে করে লিখতে চাইলে এখন মনে করা ইজি, কারণ তুমি কিছুক্ষণ আগেই ফর্মুলাটা করেছো। তুমি যখন এক্সাম্পলে যাবো তোমার কাছে কি তোমার মাথায় 200 ফর্মুলা বলতে থাকে, এখন দুইটা ফর্মুলা বলছে, এখন কিন্তু দুইটা ফর্মুলা বলছে, কিন্তু ক্লাসে মাত্রই কথা বলছে, তখন কিন্তু 200 ফর্মুলা তোমার মাথায় পুরো 16টা চ্যাপ্টারে যত ফর্মুলা, ইভেন এস এর ফর্মুলা কিন্তু আছে। তুমি ক্লাসে বলছি কি এস এর কোনো কিছু বাদে যাবে, কোনো বলে কিছু করবে না। তো ব্যাপারটা এরকম না, তুমি এগুলো করতেছ আগে সব ভুলে যাও, তার আগেগুলো পড়াইছে, ভুলে যাওয়ার জন্য পড়াইছে, এগুলো তো লাগবে সব কিছু, কোনো দরকার না, মনে পড়ে যায়। তোমাদের জন্য একটু কষ্ট আছে, যেহেতু তোমাদের মানে আগের পড়াশোনাটা তো পারফেক্ট হয়নি, যেহেতু পরীক্ষা দেওয়া নাই, পড়াশোনা তো আর সেভাবে হয়নি, তাই এখন তোমরা একটু বেশি বেশি পড়ো। আসলে প্রতিদিন এই কথাগুলো বলি, এটার পিছনে কারণ একটাই, তোমরা এখন বুঝতেছো না ব্যাপারটা, কিন্তু এক্সাম হলে গিয়ে পরে বুঝাতে লাভ নাই। তাই আমাদের কিন্তু দায়িত্ব এটা বোঝানো, ব্যাপারটা কিন্তু খুব ভয়ঙ্কর হবে তোমাদের জন্য, এক্সাম হলটা তোমাদের জন্য খুব ভয়ঙ্কর কিছু হবে। এই দোয়া করো, সবাই পড়াশোনা করো আর পাশাপাশি নামাজ পড়ো, দোয়া করো যেন পরীক্ষা দাও। হ্যাঁ মিলিটেসলা এমটি, এই কথা না নয়েজ হবে। মিলি 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 মানে কি? এই যে ও কোশ্চেন করতেছে মিলি টেসলাকে টেসলাতে কিভাবে কনভার্ট করবে, দেখছো? এটা হচ্ছে পরীক্ষা না দেওয়ার এফেক্ট। আবার বললাম, বারবার প্রুফ পাইতেছি। মিলি মানে 10 টু দি পাওয়ার -3 মাল্টিপ্লাই করো। এগুলো পিকো থেকে টেরা পর্যন্ত সবার মুখস্থ আছে না? এগুলো কি এখন আবার লিখে দিতে হবে আমার? পিকো থেকে টেরা পর্যন্ত কিন্তু মুখস্থ থাকতে হবে একদম। 37 ক্যালকুলেটর এরকম আসছে না, এটা ইয়ে করো, অ্যানসার করো, ক্যালকুলেটর অ্যানসার করো। ক্যালকুলেটরে তো 37 পয়েন্ট এরকম দিয়ে কোনো 37 দিয়ে আসবে কেন? এটা আছে ক্যালকুলেটরে 9 আচ্ছা এটা আসছে হ্যাঁ 0.037 না, তুমি লিখো হচ্ছে 3.8 into 10 to the power -4, 3.8 into 10 to the power -4 স্ট্যান্ডার্ড ফর্মে লিখবা। এরকম ভাবে বড় অ্যানসার লিখবা না কিন্তু কখনো, টু সিগনিফিকেন্ট ফিগার ইনটু 10 to the power সামথিং, সব অ্যানসার স্ট্যান্ডার্ড ফর্মে লিখবা। এটা কিন্তু ও লেভেল না, যে ও লেভেলে তো সবকিছু অ্যাকসেপ্ট করে, মানে এভাবে লিখে দিলে ওরা অ্যাকসেপ্ট করে, কিন্তু এটাতে কিন্তু করবে না, সবকিছুই তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। তাই এখানে আমরা যেটা পাইলাম 0.03799 এরকম কিছু একটা পাইছি, এটা 3.79 যেহেতু, তাহলে 3.8 ইনটু 10 টু দি পাওয়ার -2, মানে কারেক্টলি রাউন্ড অফ করে স্ট্যান্ডার্ড ফর্মে সব অ্যানসার লিখতে হবে, কোনোভাবেই 2 সিগনিফিকেন্ট বা 3 সিগনিফিকেন্ট ফিগারের বেশি না। তবে হ্যাঁ 3 সিগনিফিকেন্ট ফিগার তখনই লিখবা যদি গিভেন ডাটাতে 3 সিগনিফিকেন্ট ফিগার থাকে, আদারওয়াইজ অ্যানসার সবসময় 2 সিগনিফিকেন্ট ফিগার হবে, এটা মাথায় রাখতে হবে। সবসময় যে কোনো অ্যানসার আমরা 2SF এ লিখবো, কিন্তু গিভেন ডাটাতে যদি 3 থাকে তাহলে তুমি অ্যানসার 3 তে লিখতে পারো, সেটা অ্যাকসেপ্ট করবে ওরা, আদারওয়াইজ না। অ্যানসারটা এটা কোন ফর্মুলা দিয়ে করছো? তাহলে এটা দেখাইতে হবে আমার, আর ইকুয়াল mv/be। হ্যাঁ তাহলে বসাও, m তো হচ্ছে ইলেকট্রনের মাস, দ্যাট মিন্স 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31। স্পিড কত দেয়া আছে, এসআই ইউনিট আছে তো 8.0 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আসে মিলি টেসলা 1.2 ইনটু 10 টু দি পাওয়ার -3
মিলি টেসলাকে টেসলাতে কনভার্ট করলাম, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10�19। এই বিশাল বিশাল ক্যালকুলেশন গুলোতে এই ক্যালকুলেটর সেকেন্ড টাইম সবাই চেক করবে, অ্যান্সার কি আসে 0.0378 এরকম কিছু একটা আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মে তো লিখবো। এটা আমি যারা ওখানে আছে ওদেরকে একটু দেখাইতেছি আগে। 3.8 ইন্টু 10⁻², ইউনিট মিটার। হ্যাঁ, এখন এটা যদি আমরা সেন্টিমিটারে লিখতে বলি, জাস্ট 3.8 সেন্টিমিটার। অ্যান্সার কিন্তু ওরা এগুলো সেন্টিমিটারে লিখতে বলতে পারে, বা অন্য ইউনিটে লিখতে বলতে পারে। তাহলে আমি সবকিছু এসআই ইউনিটে কনভার্ট করে সাম করব, করে যে অ্যান্সারটা পাবো সেটা আবার ইউনিটে কনভার্ট করে দিব। সোজা কথায় আমাদের পিকো থেকে টেরা পর্যন্ত, মানে পি থেকে টি পর্যন্ত, এই টেরা শুনলে আগে সবাই হাসতো, এখন আর হাসে না। কেন বলতো? আগে আমরা যখন 3-4 বছর আগে ক্লাসে টেরা বলতাম তখন স্টুডেন্টরা হাসতো, টেরা স্যার এটা কোনো নাম হইলো। কিন্তু এখন টেরা নামটার সাথে সবাই পরিচিত। কেন বলতো? ওই যে হার্ড ডিস্কের টিভি টেরাবাইট, কিন্তু আগে কিন্তু টেরাবাইট হার্ড ডিস্ক ছিল না। এটা গত কয়েক বছর হয়েছে আসছে, তাই না? অনেক বছর আগে কিন্তু তা ছিল না। ঠিক আছে, তখন টেরা নামটা মানুষের কাছে পরিচিত ছিল না, স্টুডেন্ট হাসা, টেরা এটা কোনো নাম হলো? আচ্ছা, সবার সামনে কি বইটা আছে? সবার সামনে মোবাইল আছে তো? আমি কয়েকটা কোয়েশ্চেন একটু গ্রুপে দিই, এগুলো একটু করো, বা এখন না পারলে বাসায় পরে করবো। বই থেকেই দিচ্ছি আমি অ্যাকচুয়ালি, কিন্তু এগুলো অ্যান্সার গুলো তোমাদের একটু জানা দরকার। মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। এগুলো অ্যান্সার গুলো সবাই লিখে ফেলো তো, লিখে আমাকে দেখাও। তোমরা সবাই দেখো, মেসেঞ্জার গ্রুপে আমি একটা দিয়েছি, ফটো দিয়েছি, ফটো দেখো। কেন মোবাইল ডেটা কিনতে পারো না? ইন্টারনেট থাকবে না কেন? এরপর থেকে বই নিয়ে আসবে ক্লাসে, বই। এই যাদের কাছে মোবাইল থাকে না তারা বই নিয়ে আসবে, যাদের কাছে মোবাইল থাকে তাদের বই না আনলেও চলবে, আমি ছবি তুলে দিব। তারা বই নিয়ে আসবে। বইয়ের পেজ নাম্বার 4। তোমাদের কাছে কি আগের বইটা, পুরানটা নতুনটা? আমার নতুন বইটা আজকে হাতে নিয়ে আনতে মনে নাই, এই ব্যাগ এত ভারী হয়েছে, এটা একদিন ইয়েকে নিয়ে আসতে হবে। স্যার এখানে নাম্বার 4 এ বলছে লুক এট দ্য ফটোগ্রাফ। ফটোগ্রাফটা তো আপনি শুনতে পারেন। কোন জায়গায় আছে লুক এট দ্য ফটোগ্রাফ? ফিগার 28.7 কই আছে? 28.7 আমি নিজে তো খুঁজে পাইতেছি না। 28.7 কই? 27.8। তো তোমাদেরটা 25 পয়েন্ট, নতুন বইটাই। আচ্ছা বসো বসো, দাঁড়াও। আমি বলছি দেখি বাইসাইকেলে করতে চাচ্ছি। পরে দুইটা করো, ফটোগ্রাফ তো একটাতে দেখতে বলছে, দেখে তোমরা একদম টায়ার্ড হয়ে গেলে কেন বুঝলাম না। পরে দুইটা করো। হ্যাঁ তাহলে 6টা করো।
4 আর 5 পরে করো, বাসায় গিয়ে করো 4 আর 5 ফটোগ্রাফ দেখে বাসায় গিয়ে অ্যানসার করো। এখন 6 নাম্বারটা অ্যানসার করো, সময় আছে তো 10 মিনিট। সিস্টেম ক্লিয়ার না অনেক সুন্দর। হ্যাঁ দুটোই ক্লাস আজকে আমি নতুন লিস্ট করে অ্যাপ্লাই করে almost all game so আচ্ছা তাহলে এখন থেকে তাহলে আমাদের ওই ডিসিশনই ফাইনাল। আজকের ক্লাসে তো অনেক কম পড়া হয়েছে, আসলে কথাবার্তা বেশি হয়েছে। তাহলে এখন থেকে টিউসডে ক্লাস মানে অফলাইন হবে, স্যাটারডে ক্লাস অফলাইন হবে। আর স্যাটারডে তো আসলে সবারই অফলাইন ক্লাস করা উচিত, কারণ দুজন ওরা অনেক দূরে থাকে বলে ওরা অনলাইনে জয়েন দেয়। আমি মনে করি বাকিরা সবাই স্যাটারডে ক্লাসটা অফলাইনে করে, কারণ স্যাটারডে 3-5 তো এটা আমার সামনে গ্রাফটা করতে হয়, এটা অনলাইনে বাসায় বসে থেকে হয় না, ঠিক আছে? আর এই স্যাটারডেতে সবাই একটু আগে চলে আসবে, এই স্যাটারডে একটু ট্রিট দিব কনফার্ম। তোমরা এসে কয়েকজন মিলে আগে যে রাফসান যাওয়া তুমি আগে আসো, এসে অর্ডার করো, ঠিক আছে? তোমরা যাই খেতে চাও অর্ডার দিয়ে দিও। আমার মনে হয় বার্গারটাই বেটার, তাহলে ইন্ডিভিজুয়াল হয়, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ওকে বাই বাই।